আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আপনাদের আজকে আহ, গণিত মডেল টেস্ট সলভ ক্লাস। গণিত মডেল টেস্ট সলভ ক্লাস গতকাল একটি গণিত মডেল টেস্ট হয়েছিল আপনাদের। এছাড়া আগামীকাল 6 তারিখ আপনাদের রুটিন অনুযায়ী, মডেল টেস্ট রুটিন অনুযায়ী আপনাদের বাংলা মডেল টেস্ট হবে। তো বাংলায় কিভাবে কি পড়বেন না পড়বেন এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আর গণিত ক্লাস হবে আজকে, মূলত আপনাদের গণিত ক্লাস। তো আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন শুনতে পারছেন কিনা। আর দয়া করে একটু লিঙ্কটা আপনারা একটু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে অবশ্যই আপনারা একটু পাঠিয়ে দিবেন, যাতে আপনার কলিগরা যাতে এটা টের পায় আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন কথা হলো যে আপনারা যারা নতুন পুরাতন ভর্তি হয়েছেন, প্রথমে আসলে অনেক সময় অনেক কিছু না বুঝতে পারেন, তখন আপনারা কি করবেন, আপনারা দেখবেন আগে রুটিনটা, মডেল টেস্টের রুটিনটা কোনটা। ধরেন কালকে কিন্তু বাংলা মডেল টেস্ট, তো বাংলা আপনারা ভালো করে পড়বেন। আমি বাংলার ফাইলটা, যে গুগল ড্রাইভে যে বাংলার ফাইলটা দেয়া আছে, সেই বাংলার ফাইলটা আপনারা সুন্দর করে আপনারা সেটা করবেন। হ্যাঁ, বাংলার ফাইলটা করবেন। বাংলার ফাইলটা দেখে দেখে সাজেশন অনুযায়ী একদম বাংলাটা পুরো শেষ করে ফেলবেন। এরপর বাংলা যখন আপনার পড়া শেষ হবে তখন আপনি আগের যে দুটো মডেল টেস্ট হয়েছে, একটা হয়েছে ইংরেজি, আরেকটা হয়েছে আহ, ইংরেজি হয়েছে, আর দুটো হয় নাই। আর বাকি কিছু আগের ব্যাচের যেগুলো রয়েছে তাদেরকে মিলে ঠিলে আরো 5টা 7টা মডেল টেস্ট আছে, সেই মডেল টেস্টগুলো একটু দেখবেন যে কি আসে, কিভাবে আসে, সিলেবাসটা কি হয় না হয়, এগুলো আপনারা একটু দয়া করে দেখবেন। হুম, সবাই এইগুলো একটু দেখবেন। হ্যাঁ, ওকে। যারা ক্লাসে সবাই আসেন, অনেকেই করছে। হ্যাঁ, আপনারা সবাই ক্লাসে আসেন, একটু কথা বলেন। আহ, যারা ওই যে আমাদের এএসআই মিশন 3 ব্যাচ, সার্জেন্ট মিশন 1 ব্যাচ, এএসআই 2, এএসআই 1, যারা সবাই আছেন, মোটামুটি 4টা ব্যাচের সবাই এখানে আপনারা আছেন, সবাই আপনারা ক্লাসে আসেন। আজকে আপনাদের অঙ্ক ক্লাস হবে। অঙ্কের যে মডেল টেস্ট নিয়েছিলাম সেটা বুঝাবো। এই ধরনের অঙ্ক যদি চলে আসে তাহলে আপনারা যাতে পারেন সেই বিষয়টা আমি এনশিওর করব। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা দয়া করে একটু কমেন্ট করেন। হ্যাঁ, আমি একটু দেখি যে আসলে শোনা যাচ্ছে কিনা। ওকে, একটু কমেন্ট করেন আপনারা। হ্যাঁ, একটু কমেন্ট করেন। আজকে ক্লাসটা আশা করি ভালো হবে এবং আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। এবং আহ, আজকে আপনারা একটু এমন সময় ক্লাসে আসছি, আজকে ব্রাজিলের খেলা আছে আপনারা জানেন। ঠিক আছে, আজকে কিন্তু ব্রাজিলের খেলা। তো ব্রাজিলের খেলা, আমরা অনেকেই রাত জাগবো, কিন্তু এর ভিতরে অঙ্ক বা অন্যান্য বিষয়গুলো যাতে আপনারা করতে পারেন, বা আপনাদের এই খেলার ভিতরেই কিন্তু একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে। ঠিক আছে, কোনোভাবেই মিস করা যাবে না। আচ্ছা, লিঙ্কগুলো কি একটু পাঠান একটু দয়া করে। এই যে কোনায় চাপ দিয়ে, যারা দেখতে পাচ্ছেন কোনায় চাপ দিয়ে লিঙ্কটা একটু কপি করে আপনারা ওই মিশন 3, মিশন 2, একজনে দিয়েছেন সার্জেন্টে, অনেকেই আসলে খুঁজে পান না। হ্যাঁ, অনেকেই খুঁজে পান না, এর ফলে আসলে একটু সমস্যা হয়ে যায় যে আসলে কিভাবে কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে। আচ্ছা, এখন কথা হলো যে ভাই, আপনাদের, তোমাদেরকে তুমি করেই বলি, সবাই আমার তো জুনিয়রই হবে। তো এখন কথা হলো যে যারা নতুন পুরাতন যারাই আছো না কেন, কে কতটুকু পিছিয়ে আছো এগিয়ে আছো ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ দ্যাট তোমাদের রুটিন অনুযায়ী কোন সময়টা বা কোন মডেল টেস্টটা আছে সামনে। যেমন 6 তারিখে বাংলা মডেল টেস্ট আছে, তাই এখন তোমরা নতুন পুরাতন যারাই আছো না কেন সবাই বাংলাতে ফোকাস করবা। তার মানে কি, আগামীকাল হলো বাংলা ডে। 6 ডে ইজ এ বাংলা ডে আমাদের জন্য। বাংলার যত যা কিছু আছে এত সুন্দর করে আর কিন্তু কখনোই আমরা সময়টা পাবো না। সুতরাং আগামীকাল হলো বাংলার দিন। বাংলাতে আমরা রচনা রচনা আমরা অলরেডি কিছু সাজেশন দিয়েছি। সমুদ্র অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইংলিশে যেগুলো আছে সেগুলোই কিছুটা বাংলায়। এছাড়া ফ্যামিলি কার্ড,
ঠিক আছে, খাল খনন, তারপর আমরা রচনার ক্ষেত্রে আরো কিছু আমরা যেমন কি থাকতে পারে যে আমি কয়েকটা দিয়েছি এরকম, যেমন পর্যটন শিল্প, পোশাক শিল্প, জলবায়ু, মানে এটার কিন্তু কিছুটা কমন আছে। অন্তত পক্ষে 5টা রচনা, বাংলা যেহেতু রচনা, ওই রচনাগুলো তোমরা অন্তত পক্ষে 5টা রচনা সিলেক্ট করো, সিলেক্ট করে সেই 5টা রচনার পয়েন্টগুলো তুমি তোমার নিজের মতো করে সাজাও। এবং তুমি আমার যে বাংলা ড্রাইভের যে ফাইল রয়েছে, বাংলা ড্রাইভের গুগলের ফাইল রয়েছে, সেখানে তোমার দেখবা ফাইলে সবকিছু রচনা, বাংলা রচনা, কিছু বাংলা রচনার হ্যান্ড নোট বা পিডিএফ কিন্তু দেয়া আছে। তো এইভাবে করে তোমরা বাংলা রচনাটা কিভাবে ভূমিকা দিয়ে শুরু করবে, কিভাবে কি কি পয়েন্ট হতে পারে, সেই পয়েন্ট ওইভাবে করে কিন্তু তোমরা শুরু করবা, এবং রচনাটা তুমি তোমার মতো করে মাথায় সাজিয়ে নিবা যে আমি কোনটার পরে কোনটা লিখবো, কোনটার পরে কোনটা কি করব। ঠিক আছে, এরপরে তোমাদের ভাব সম্প্রসারণ, এটার সাজেশন তোমাদের বোর্ড বইয়ে যে 15টা ভাব সম্প্রসারণ আছে, নতুন বোর্ড বইয়ে 15টা, সেটা তো পড়বেই। এছাড়া ভাব সম্প্রসারণ এসুরেন্স হোক বা অন্য জায়গা থেকে আমি অলরেডি একটা সাজেশনের মতো দেয়া আছে, তারপরেও আমি আবার নতুন করে প্রয়োজনে ভাব সম্প্রসারণ কয়েকটা সাজেশন দিয়ে দেব, কিছু সাজেশন। বাগধারা এক কথায় প্রকাশ, যেগুলো আগে আগের এসআই সার্জেন্ট গুলোতে আসছে সেগুলো আগে দেখবা। এছাড়া বোর্ড বই কিন্তু আছে, নতুন পুরাতন মিলিয়ে কিন্তু আমাদের গুগল ড্রাইভে ফাইল দেওয়া আছে, সেই ফাইল থেকে বাগধারা এক কথায় প্রকাশ পড়বা। সন্ধি এটা আহামরি খুব বেশি পড়ার দরকার নেই এখন, অনুবাদ, ট্রান্সলেশন, এগুলো বাংলা থেকে তোমার এই যে ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করা লাগবে। এই অনুবাদ 10 নম্বর থাকতে পারে বা 5 নম্বর বা 10 নম্বরে, এই অনুবাদ তো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই অনুবাদেরও কিছু সাজেশন যে এসুরেন্স অনুযায়ী আমি কিন্তু সবুজ কালি দিয়ে দাগিয়ে দিয়েছি। সাহিত্য বিষয়টা আমরা পরে পড়বো, এই সাহিত্য আহামরি আসবে না। এরপরও তারপরে তোমরা যারা একটু অ্যাডভান্স লেভেলের থাকতে চাও, তোমরা নর্মাল যেহেতু কাজী নজরুল, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন, বা তারপর ফররুখ আহমেদ, এরকম গুরুত্বপূর্ণ যারা যারা রয়েছে, এছাড়া মধ্যযুগের কবি কিছুটা, সগির আহমেদ, না সগির আহমেদ না, শাহ মোহাম্মদ সগির, তারপর আলাওল, তারপর কিছু কারা এরা কি লিখেছে, এরকম প্রাচীন যুগের কিছু, মধ্যযুগের কিছু গুরুত্বপূর্ণ এবং আধুনিক যুগের কিছু, এরকম করে তোমরা সাহিত্যটা পরে দেখবা। তো এই ফাইলটা গুগল ড্রাইভের ফাইলে, বাংলা ফাইলে তোমাদের সব কিছু এটা দেয়া আছে। এই ফাইলটা অলরেডি আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে সবখানে তোমাদের পাঠিয়েছি। এছাড়া আগের দিন গণিতের মডেল টেস্ট হয়েছে, গণিতের মডেল টেস্টে আমি তোমাদের বোর্ড বইয়ে, এই যে দেখো এই যে বইটা, এই বোর্ড বইয়ের এই যে বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত, এই যে বোর্ড বইয়ের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, প্রত্যেকটা বই, এই বইয়ের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসে সেখানে সবুজ কালি দিয়ে আমি কিন্তু পিডিএফ ফাইল আকারে দিয়ে দিয়েছি। সেইখান থেকেই কিন্তু মডেল টেস্টের বেশিরভাগ অঙ্ক আমি গতকালের যে মডেল টেস্টটা নিয়েছি সেটা আমি দিয়েছি। আচ্ছা, আমি তোমাদের একটু কমেন্ট করি, এবং সেই একটা পুরো পাটিগণিতের একটা সাজেশনও কিন্তু আগে যেটা দিয়েছিলাম, সেই ফাইলগুলো কিন্তু সুন্দর করে তোমরা যদি করে ফেলো তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু তোমরা, আমি দেখছি যে তোমরা কোনোভাবেই অনেকেই আছো, নতুন হোক, ভর্তি হোক বা পুরাতন হোক, তোমরা কেউই মডেল টেস্ট পরীক্ষা 3-4 জন 4-5 জন ছাড়া কেউ দিচ্ছ না। এটা আমি তোমাদের জোর করতে পারি, অনেকে দেখি অনেক অনেক কোচিং জোর করে, না হলে গ্রুপ থেকে বের করে দেয়। ভাই আমি আসলে কি জোর করে, ভাই তোমার জীবন, তোমার চাকরি, তুমি কি করবা না করবা, ভাই আমার কথা হচ্ছে তুমি আমাকে দক্ষিণা দিয়েছো, তুমি আমাকে কিছু টাকা দিয়েছো, এখন তুমি আমাকে গালি দাও আর আমাকে যা কিছুই করো না কেন, এখন ওই শেষ পর্যন্ত দেখবা আমাকে হয়তো একটু বিরাগ ভোজন এসে ভর্তি হয়েছিলাম, কোনো কিছু হয়নি, দূর কি হয়েছে না হয়েছে খালি আমার লস। এখন ভাই তো মানুষ, আমরা তো বাঙালি, আমরা তো অন্যকে দোষ দেওয়াই কিন্তু আমরা হাফেজ, কিন্তু নিজের দায়িত্ববোধ, নিজের মনোযোগ, নিজের মোটিভেশন, নিজের বিষয়টা ধরে নেওয়া, বা কোনো কেউ যখন কোনো সার্ভিস দেয় সেই বিষয়টা নিজের মতো করে, যে না এখানে আমার দায়িত্বটা কি, আমার রেসপন্সিবিলিটি কি। মেইন হয়েছে কি, আমার এক বন্ধু, ভাই তোমাদের একটা গল্প বলি, হ্যাঁ, আমার ছোটবেলার এক বন্ধু, অপু নাম ছিল, আমি ওকে এসএসসি পাস, এসএসসি, এইচএসসি, হ্যাঁ এইচএসসি, তারপর এই দুটো, এইচএসসি তে না, এসএসসি পর্যন্ত আমি ওকে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা সবকিছুতে এমন ভাবে পাশ করিয়ে নিয়ে আসছি, যেটা ও মানে কি আর বলবো, মানে কোনোভাবে সেটা কোনোভাবে সম্ভব না, মানে আমি এতটা হেল্প করছি, কিন্তু শেষ পর্যন্ত
এই বন্ধু, ওকে আমি একটা কাজে দিয়েছিলাম, একটা কাজে একটা বাজার থেকে একটা জিনিস আনতে দিয়েছিলাম। হ্যাঁ, তো আমি বলছিলাম যে বন্ধু তুমি একটু এইটা তুই এটা একটু নিয়ে আসিস, এই বিষয়টা আমার মনে নাই কি আনতে দিয়েছিলাম। পরবর্তী সময় ও যেভাবে হোক, পরের দিন আমি বলি নাই, ওকে বলছি বন্ধু তুই আনছিস এই বিষয়টা, যাই জিনিসটা কি আনছিস? বলে না আমি তো আনি না, আমার তো খেয়াল ছিল না বা এটা সেটা। আমি বললি তুই কিভাবে এটা না আনিয়ে পারলি, আমি তো তোকে বলছিলাম। এখন ও আমাকে একটা কথা বলছে তখন যে বন্ধু কাজটা তো তোর, সিরিয়াসনেসটা তো তোর থাকতে হবে। হ্যাঁ, সিরিয়াসনেসটা তো তোর থাকতে হবে। তুই এখানে মানে আমাকে বলছিস ঠিক আছে, আমি তো যে কোনো ভাবে ভুলে যেতে পারি বা অন্য কোনো কিছু কোনো কারণে, তোর যদি গুরুত্ব থাকে তোকেই এটা মনে করিয়ে দিতে হবে, তোকে বলতে হবে। এখন ভাই ঠিক আছে, আমি তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি, সবকিছু করছি, সবকিছু অনেক সময় এটা ভালো মন্দ জড়িয়ে এক একজনের এক এক ভাবে, কাউকে ভালো লাগে ভাই, কাউকে ভাবে লাগে না। তারপর মানে অনেক সময় পেঁচিয়ে নেওয়া, মানে আসলে অনেক ছাত্রছাত্রী তো অনেক সময় এক একজন এক এক টাইমে ভর্তি হয়। আসলে সুশৃঙ্খল ভাবে তো এভাবে সম্ভব না অনলাইনে আসলে। মানে কিছু করার নাই, আমারও কিছু আছে যে হ্যাঁ, ভর্তি তো মনে করো এই আজকে হলো কালকে হলো, সবাইকে তো একসাথে ভর্তি নেওয়াটাও অনেক টাফ, আবার সবাইকে হয়ও না। কিন্তু যাই হোক, এখন কথা হলো যে যে অবস্থায় থাকো না কেন, তোমার জায়গাটা, তোমার প্রয়োজনটা তোমাকে নিয়ে নিতে হবে। আমি সার্ভিসটা অবশ্যই দিচ্ছি, আমি আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি ঠিক আছি, কিন্তু তোমার চাকরি ভাই, তোমার জীবন, তোমার সবকিছু সুন্দর করে বুঝে নিতে হবে। এটা আর আমি তো বুঝাবোই, আমি আমার জায়গা থেকে বুঝাবো। ওকে, মোটিভেশন অনেক কথা বললাম, এখন ওটা না, আমরা এবার পরীক্ষা চলে যাই। ঠিক আছে, তাহলে কালকে বাংলা পরীক্ষা, আমরা গণিতের মডেল টেস্টে যা হয়েছে সেই বিষয়টা নিয়ে এখন দ্রুত গণিতগুলো আমরা একটা করে ব্যবস্থা করে ফেলি। ঠিক আছে, প্রথম অঙ্কটা কি ছিল আমরা একটু দেখি। আচ্ছা, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত তোমরা সবকিছু বুঝতে পারছো কিনা বা আমার কথা শোনা যায় কিনা একটু দয়া করে কমেন্ট করো, হ্যাঁ? ওকে, একটু কমেন্ট করো, হ্যাঁ। না, ক্ষেত্রফলের অঙ্ক আগের ইসে মডেল টেস্টে দিয়েছিলাম তো, এর জন্য ক্ষেত্রফলটা এবার একটু করছি, হ্যাঁ। ক্ষেত্রফলটা, আচ্ছা আচ্ছা, অনেকেই করছে সবাই, আফরিনা মৌমি আছে, বাবলু আহমেদ আছেন, মিস্টার পার্থ আছেন। ওকে, সবাই একটু কমেন্ট করবেন, আমরা এবার কোন অঙ্কটা একটু আগে বা পরে এই বিষয়টা আমরা একটু দেখি। হুম, তোমরা এবার একটু কমেন্ট করো, আমি প্রত্যেকটা অঙ্ক টুকটাক একটু দেখিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমরা একটু দেখি যে আমরা মূলত প্রথম যে অঙ্কটা দিয়েছিলাম সেটা হলো যে আহ, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকায় 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? হ্যাঁ, আচ্ছা, এই মুনাফার অঙ্কগুলো একটু বোঝার জন্য তোমাদের যেটা দরকার যে মুনাফা সমান সমান তো জানো মুনাফা কি। হ্যাঁ, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফার হলো কি, আই সমান সমান পি এন আর, এটা হলো একটা সূত্র। হ্যাঁ, আই হলো মুনাফা, সরল মুনাফা, পি হলো প্রিন্সিপাল, এন হলো বছর, আর আর হলো রেট। ঠিক আছে, আর হলো রেট। এইটা সমান সমান মানেই নিচে 100 অটো 100। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এখন এটা আমরা সংক্ষিপ্ত ভাবে কিন্তু করে যেতে পারি যে হ্যাঁ, করলেই করা যায়। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? চক্রবৃদ্ধি মুনাফা মূলধনের সূত্রটা, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো সি পি 1 + আর এন। এটা হলো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা এইটা যদি হয়, মূলধন মূলধন থেকে, চক্রবৃদ্ধি মূলধন থেকে তুমি এই আসল মূলধনটা বাদ দিলে কিন্তু চক্রবৃদ্ধির মুনাফাটা পাওয়া যায়। হুম, তো যাই হোক, চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফাটা কি, এটা তোমাদের যারা ইন্টার পাস করে আসছো বা অন্যান্য সবাই নাম শুনছো, অনেকের জন্য কঠিন হতে পারে এটা, বুঝছো? তারপরে আমি একটু এটা বুঝাই যে ধরো আম, কি বলছে যে 10 টাকা মুনাফায় 5,000 টাকা, এখানে 5,000 টাকা প্রিন্সিপাল হলো, 5,000 টাকা, টাকা হলো ভাই 5,000। ঠিক আছে, আর রেট, রেট হলো কত, 10%। 10%। আর কি বলছে যে 3 বছর, সময় হলো কত, 3, সময় হলো 3 বছর। এখন ধরো
ভাই আমরা যদি সুদে, অনেকে আমরা সুদে লাগাই না, সুদে 5,000 টাকায় তুমি যখন মানে 10% হারে, মানে কি 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা, 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা, এরকম করে 5,000 টাকায় তোমার 1 বছরের সুদ কত হবে? 3 বছর যদি এই টাকাটা তুমি সুদে লাগাও বা মুনাফা, বা এটাকে মুনাফা বলে, তাহলে তোমার কত হবে? আর চক্রবৃদ্ধি হলো কারেন্ট সুদ ভাই। চক্রবৃদ্ধিকে কি বলে? কারেন্ট সুদ। কারেন্ট সুদ মানে কি, তুই ভাই সুদ আমাকে যদি না দেস, তাহলে তোর বছরের পর সুদ সহ আসল হয়ে যাবে, সুদ সহ আসল হয়ে যাবে, এটাকে বলা হয় কারেন্ট সুদ। আর এই কারেন্ট সুদকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। ঠিক আছে, এখন আমরা সংক্ষিপ্তভাবে এটা আমরা সূত্র অনুসারে মুনাফাটা এরকম বের করে ফেলতে পারি কি, আই সমান সমান পিএনআর। পিএনআর এটা সমান সমান কি, পি সমান সমান 5,000, 5,000 গুণ এন সমান সমান 3, আর সমান সমান 10, আর নিচে হলো সূত্রের 100। ওই যে 10% মানে কি, নিচে 100 থাকলো। এখন এটা আমরা কাটাকাটি করলে আমরা দেখি যে মোটামুটি 500 আর 3 কত, 1500। 1500 কিন্তু আমাদের একটা কি সরল মুনাফা আমরা 3 বছরে পেয়ে যাই, 1500 সরল মুনাফা পেয়ে যাই। আচ্ছা, এখন আমরা চক্রবৃদ্ধির মুনাফা তো ভাই বেশি হবে, তাই না? চক্রবৃদ্ধি মুনাফা, এখন চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা আমরা একটু দেখি। চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা আগে আমরা কিন্তু লিখেছিলাম। 1500 বের হয়েছে সরল মুনাফা, চক্রবৃদ্ধি কারেন্ট সুদের মূলধন তো অবশ্যই বেশি হবে। তাহলে আমরা এটা দেখি, কারেন্ট মূলধনের সূত্র হইলে কি, এই যে দেখি 5,000 মানে ওই যে পি, পি সমান সমান 1 প্লাস আর এন, তাহলে কত হয়? 5,000 1, আর এর রেট হলো কত? 10/100, আর এটা হলো 3 বছর। এটা 5,000, এটা করে ফেললে দেখো, আমরা করে ফেললি 10 কাটা 1/10, হ্যাঁ এটা হলো 3। এখন 5,000 10, দশককে 10, আর এখানে 1 3, মানে এখানে আমরা দেখলাম যে 5,000 গুণ 11, এই যে 3 বার, তো 11 গুণ 10, 11 গুণ 10, 11 গুণ 10। এখন এই 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 0 0 0 0 তিনটা জিরো কেটে দাও, 5 11 55, এটা মিলে ঠিলে কত হয়? আমরা একটা পাই, গুণ করে আমরা দেখি যে সব মিলিয়ে আমরা কত পাই। আহ মূলধন একদম পাই হলো 6,655। এটা আমরা কি পাই? 6,655। ঠিক আছে, 6,655 টাকা আমরা পাই হলো। এইটা হলো চক্রবৃদ্ধি মূলধন। এই চক্রবৃদ্ধি মূলধন থেকে এই যে এই আসলটা বাদ দিলে আমরা পাবো কত? এই যে দেখো, এইটা তো মূল আসল, এই যে হলো আসল, এটা হলো প্রথম আসল। আর চক্রবৃদ্ধি মানে চক্র করে বেড়ে কি মূলধনটা হয়েছে, বেড়ে হয়েছে এই মূলধনটা। তো এইটা থেকে এইটা বাদ দিলে পর আমরা পাই কি? চক্রবৃদ্ধি মুনাফা। তার মানে কি, এই যে সি মাইনাস পি হলো কি? চক্রবৃদ্ধি মুনাফা। এই যে দেখো 6,655 মাইনাস 5,000, তাহলে এই 5,000 দেওয়ার পর কত আসে দেখো? চক্রবৃদ্ধি মুনাফা কত চলে আসে আমাদের? আমাদের কিন্তু চক্রবৃদ্ধি মূলধন একটা চলে আসে। আচ্ছা, এখন এটা বুঝতে পারছো, চক্রবৃদ্ধি মূলধন যা বের হবে 1,655, ওইটা থেকে ওই যে 1500 টাকা সরল সুদ মুনাফা আমাদের পেয়েছিলাম না, আমরা 1500 টাকা কি পেয়েছিলাম? সরল মুনাফা, ওইটা বিয়োগ দিলে ওইটাই চেয়েছে যে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্যটা কি, চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার মধ্যে পার্থক্যটা কি। ওকে, তো আমার মনে হয় যে তোমরা এটা বুঝতে পারছো। এইটা বুঝতে পারছো, যদি যদি কমেন্ট করো একটু দয়া করে, যদি কমেন্টে লেখো যে জি স্যার বুঝতে পারছি। এইভাবে যদি কোনো চক্রবৃদ্ধি বা সরল মুনাফা বা এরকম যদি কোনো অঙ্ক তোমাদের আসে, তাহলে তুমি কিভাবে অঙ্ক করতে পারবা, আশা করি সেটা বুঝতে পারছো। হ্যাঁ, ওকে। আচ্ছা, আফরিনা মমি, তানভীর আহমেদ, ওকে ওকে। তো সব মিলিয়ে তোমরা সবাই অনেক অ্যাক্টিভ আছো। এখন কোন অঙ্কগুলো তোমরা একটু বলেছিলা যে একটু আমরা একটু সাথে সাথে একটা কাজ করি, একটু বীজগণিত গুলো একটু করে আসি। বীজগণিত তো অনেকদিন করা হয় না, বীজগণিত গুলো দ্রুত করে আসি। বীজগণিত যেগুলো আছে এগুলো আমরা টুকটাক করে। বীজগণিতের প্রথমটা কি আসছিল বলছে, একটু বীজগণিত অনেকে পারতেছিল না, তিনটা লাস্টের গুলো আমি একটু দেখি।
বীজগণিতের পরে আবার অঙ্কগুলো আমরা শেষ করাটা আমাদের গুরুত্বপূর্ণ, যাতে তোমরা বুঝতে পারো, বুঝে শুনে শেষ করাটা গুরুত্বপূর্ণ। বলছে কি এ প্লাস বি প্লাস সি সমান সমান কত, 15, 15 নাকি, হ্যাঁ। আর বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত, 82 না 83, 83, 83, হ্যাঁ। এখন কি বলছে যে বের করতে বলছে কি এ বি বিসি সি এর মান কত, এ বি বিসি সি এর, এ বি বিসি সি এর মান কত, এইটা সমান সমান মান কত। তাহলে আমরা এইটা সমান সমান কি জানি, আমরা 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 একটু করি যে এইটা সমান সমান কি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার সমান সমান কি, এর হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপর হলো কি প্লাস 2ab bc ca, ঠিক আছে, এটা হলো সূত্র, ঠিক আছে, 2ab bc ca। এখন আমরা এইটা, এই যে দেখো আমাদের জানতে চেয়েছে এটা, তাহলে আমরা যেটা, আমরা এটার মান আমরা কি করতে পারি, এইটা সমান সমান এইটার সূত্র কি, এইটার সূত্র কি, সেভাবে আমরা এইভাবে কিন্তু এখন যোগ বিয়োগ করে এটার সূত্র কিন্তু বের করে ফেলতে পারি। তারপর আমরা এখানে মান বসিয়ে যাই, 15 হোল স্কয়ার, ঠিক আছে, এইটার মান কত দেওয়া আছে, 83, ঠিক আছে। আর এই যে আমরা কি দেওয়া আছে, 2ab bc ca, ঠিক আছে। এখন আমরা কি করলাম, এইটাই পাশে নিয়ে আসি, 15 15 কত, 225 নাকি, 15 15 225, এইটাই পাশে নিয়ে আসি কত, 83 বিয়োগ 225 নাকি, যাই হোক ভুলে গেলাম, এইটা সমান সমান 2ab bc আর ca। তাহলে এইটা বিয়োগ দিলে যা হয় 200, এটা বিয়োগ দিলে কত হয়, 142, ঠিক আছে, 142। আর এই পাশে 2, এই পাশে যেহেতু গুণ আকার আছে, এই পাশের ভাগ চলে আসলে কত হয়, ab প্লাস বিসি প্লাস সিএ সমান কত হলো, এখানে দেখো 7 দুগুণ 14, 71, ঠিক আছে, কত হয়, 71। আচ্ছা এইটা বুঝতে পারছো কিনা তোমরা, 71, এটা বুঝতে পারছো কিনা, এটা জাস্ট একটা সূত্র, এই যে এই সূত্রটা a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ারের সূত্রটা তুমি যদি জানো, অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি এ, জাস্ট এরপর মানগুলো বসিয়ে দিলে হবে, এপারে ওপারে নিয়ে এসে অঙ্কগুলো করে ফেললে হয়ে যাবে, ঠিক আছে, অঙ্কগুলো করে ফেললে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা যেটা আসছে আমরা দেখি, এই যে এটা মান নির্ণয়, এগুলো কিন্তু মান নির্ণয়, একটার মান দেয়া আছে আর একটার মান বের করতে হবে, হ্যাঁ। এরকম যদি এই একটা সূত্র যদি তোমার জানা থাকে, তাহলে এরকম যে কোনো যা কিছু বের করতে বলে, যদি দুইটা দেয়া থাকে আর একটা যে কোনো কিছু, এই সূত্র দিয়ে তোমরা বের করে ফেলতে পারবা। এটা একটা সুন্দর অঙ্ক, 2x প্লাস 2, আর এখানে নিচে কত, x সমান সমান 3, 3 যদি হয় তাহলে এস স্কয়ার প্লাস 1/s² এর মানটা বের করতে বলছে। এখন দেখো এখান থেকে আমরা এটা বের করে ফেলতে পারি, এখানে 2 কমন নিই, 2 কমন নিলে কি হয়, x প্লাস 1/x সমান সমান 3, 2 যেহেতু এখানে গুণ আকারে আছে, তাহলে x প্লাস 1/x ওই পাশে গেলে 3/2, এই পাশে যেহেতু গুণ আকারে আছে, এই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে আমরা বুঝলাম যে এইটা সমান সমান এটা, ঠিক আছে। এখন আমরা এইটা করে ফেলতে পারি, কিন্তু এই যে দেখো এটার মানটা কি, এক্স এস স্কয়ার প্লাস 1/s², এইটা সমান সমান কত, এটা সমান সমান কি বসাইতে পারি, এক্স প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2x 1/x, এটা একটা কাটা, তাহলে এইটার মান হলো 3/2, 3/2 এর হোল স্কয়ার, ঠিক আছে। এই যে এইটার মান কত, 3/2 এর হোল স্কয়ার, আর এইখানে থাকে -2, তাহলে 3 3 9, 2 2 4 -2। এখন এটা করলে কি হয় দেখো, 4 লসাগু 4, 9, 4 2 8, ঠিক আছে, তাহলে 1/4, তাহলে উত্তর কি, 1/4 মান নির্ণয়, ঠিক আছে। এই দুটো বুঝতে পারছো কিনা, যদি লেখো, যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করো, একটু দয়া করে কমেন্ট করো যে জি জি স্যার বুঝতে পারছি, তাহলে একটু কমেন্ট করো দয়া করে যে জি স্যার বুঝতে পারছি। সহজ এগুলো, আমরা আবার আচ্ছা উৎপাদকের স্রোত, হ্যাঁ স্রোত চৌবাচ্চা,
আচ্ছা, আমরা এবার একটু কমেন্ট করো তোমরা, অনেকে দেখছি যে গাজী সাকিবুল, তোমরা কমেন্ট করে জি স্যার বুঝতে পারছি এই পর্যন্ত। উৎপাদক উৎপাদক করাবো, হ্যাঁ উৎপাদকটা করাবো, উৎপাদক দুইটা করব। আফরিনা বলছি চৌবাচ্চা স্রবত অনুপাতের টপিক গুলো একটু বুঝিয়ে দেন, ওকে দিব। আচ্ছা স্যার, এক্সামের সবগুলো অ্যান্সার করতে হবে নাকি কয়েকটা বেশি দিবে? না না, সবগুলোই করতে হবে। ওকে, ঠিক আছে। তো তোমরা একটু ধৈর্য ধরে এইগুলো অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবা, যারা পারছো না তারা প্র্যাকটিস প্র্যাকটিস করবা। এবং কালকে কিন্তু তোমাদের বাংলা পরীক্ষা, তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করো। পরীক্ষায় যদি অ্যাটেন্ড না করো তাহলে তোমাদের জন্য কিন্তু এক ভালো পরিণতি হবে না, ঠিক আছে? তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবা। ওকে, আমরা এবার একটু ইসে আসি। আচ্ছা, উৎপাদক বিশ্লেষণ দিয়েছি 4s², 4s² 4s² 12xy, 12xy মাইনাস 9y² 16a²। আচ্ছা, এখন দেখো, এটা দেখলেই বোঝা যায় যে এইখানে কাম আছে, এই যে এক্স ওয়াই এক্স ওয়াই, এখানে এক্স, এই যে ওয়াই, তার মানে এখানে এই যে a² + 2ab + b² এরকম টাইপের একটা সূত্র যেতে পারে। আর 16a² তো এখানে আছে, দেখি আমরা কি করা যায়। আমরা এটা বুঝেই যাই, কিন্তু এটাকে ভাঙি। 2x এর হোল স্কয়ার দিলে, এই যে ভাঙলাম, তারপর দেখো এখানে 2x, মানে এ হলো এখানে 2, সূত্রের 2 লিখি আমি, আর এখানে 2x লিখি, বেশ ভালো কথা, ঠিক আছে। 2ab, এখন দেখো বি 2 × 4x, আর বাকি যে 12x হইতে কি থাকে 3y, এখানে দেখো সেই 3y-টা কিন্তু আছে। 3y এর হোল স্কয়ার দিলে 9y এর হোল স্কয়ার হয় -16a²। তাহলে এখন দেখো এইটা সমান সমান আমরা লিখতে পারি কি, একটা সূত্রে যায় a + 2ab + b², হ্যাঁ a² + 2ab + b², এটা হলো a 2x, এটা হলো b 3y, ঠিক আছে। এইটার হোল স্কয়ার মাইনাস এইটা আমরা এখন ভেঙে ফেলি, 4 × 4 = 16, 4a, এইটার হোল স্কয়ার। এখন এইটা যদি a হয়, এইটা যদি b হয়, তাহলে দেখো a² - b² এর সূত্র, a² - b², এটা হলো a 2x + 3y + 4a, এটা হলো এই যে a + b, আর a - b হলো কি 2x + 3y, ঠিক আছে, -4a। এইটা হলো উত্তর, ঠিক আছে। এই আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম, এটা জাস্ট ধরার জন্য ধরা। আশা করি এটা বুঝতে পারছো। যারা যারা বুঝতে পারছো তারা কমেন্ট করো 143, তারা কমেন্ট করো 143। 143 মানে কি? 143 মানে কি বুঝায় যে, ওকে একটু কমেন্ট করো তোমরা। হ্যাঁ, 143 হলো আই লাভ ইউ না আই হেট ইউ, কোনটা? তোমরা যাই করো না কেন সেটাই হবে, ঠিক আছে। যাই হোক, তোমরা এখন ভালোবাসা বেশি বেশি করতে যেও না, পড়াশোনাটা ঠিকভাবে করো, ঠিক আছে। আশা করি ভালো লাগবে। 143 তে কেউ বলছো না? আচ্ছা, এরপর আমরা একটু কঠিন অঙ্ক, যেটা ওই যে কি বলা যায়, উৎপাদক বিশ্লেষণ তো অনেক ধরনের আছে, যে কোনোটা সূত্র দিয়ে করতে হয়, কোনোটা মিডল টার্ম ব্রেক করতে হয়, কোনোটা একটু ভেঙে করতে হয়। এই কঠিন অঙ্কটা একটু দিয়েছি, যে এরকম যদি একটা অঙ্ক চলে আসে তাহলে তোমরা কি করবা, a3a² -10a -8, এইরকম ধরনের অঙ্ক যদি দেখো, যে এখানে a³ দেয়া আছে, এখানে a² দেয়া আছে, এখানে 10 দেয়া আছে, এখানে 8 দেয়া আছে, মানে এই যে চারটা যদি থাকে এবং সেটা যদি এরকম ধাপে ধাপে যায়, a³ a² এরকম এরকম ধাপে ধাপে যায়, তাহলে মনে রাখবে এটা ফাংশনের উৎপাদকে বিশ্লেষণ, ফাংশন ধরে এটা আমাকে করতে হবে। এখন আমাদের কল্পনা করতে হবে যে এর মান কত ধরলে এইটা সব মিলিয়ে যোগ বিয়োগ করলে 0 হয়ে যায়, যোগ বিয়োগ করলে 0 হয়ে যায়। এখন এইটা তোমাকে হিসাব করতে হবে যে এখানে আমি কত ধরবো, এর মান কত ধরলে হয়ে যায়। এখন ধরো এখানে আমরা এ যদি 1 ধরি, দেখো এটার মান তুমি ধরলা 1, এই যে 1 ধরলে 1ই হবে, এইখানে ধরলো 1 কত 1ই হবে, এইখানে কি 1 ধরবা -10ই হবে, -8, তাতে কিন্তু কোনো লাভ হয় না। দেখো এখানে -10 আছে, -8, এখানে সব মিলিয়ে মানে কোনো যোগ বিয়োগে কিন্তু 0 হয় না, 0 হয় না। তুমি 1 ধরবা, 2 ধরবা, -1 ধরবা, -2 ধরবা, ঠিক আছে, এভাবে ধরে ধরে করবা, ঠিক আছে।
এখন আমরা ধরি এইখানে এইখানে যদি ধরি এফ, ঠিক আছে, এফ এইটার সমান মান ধরি আমরা কত, এর মান আমরা ধরি কত, এইটা সমান সমান দেয়া আছে এইটা, এইটা ঠিক আছে, এফ এ তে এইটা দেওয়া আছে, এফ মাইনাস ওয়ান এইটা কিন্তু দেওয়া আছে। মাইনাস ওয়ানটা যদি ধরি আমরা, মাইনাস ওয়ানটা বসাই, সমান সমান কত, মাইনাস ওয়ান এর হোল কিউব, মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, -10 -1, এই যে 10-এ -1, ঠিক আছে, -8। এখন ধরো এখানে যেহেতু বিয়োগ, এই দেখো -1 যেহেতু এখানে কিউব দেয়া আছে, তার মানে কি এটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যায় -1ই থাকবে, ঠিক আছে, 1 -1ই থাকবে। এইটা যেহেতু জোড়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, এটা কি হবে, মাইনাসে মাইনাসে তোমার প্লাস, কিন্তু এই যে প্লাসে মাইনাসে আবার মাইনাসই হয়ে গেল, এই যে -1 কি হয় প্লাস, আবার এখানে মাইনাস আছে যেহেতু 1ই হয়ে গেল। এখন দেখো এখানে -1 এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +10, আর এখানে মাইনাস থাকলো 8। তাহলে দেখো এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, তো মোট টোটাল মাইনাস, এইখানে তো 10 প্লাস আছে, আর এখানে দেখো মাইনাস গুলো হয়ে -10ই হয়, এখানে আমরা যোগ করলে -10 সমান সমান 0। তার মানে কি এফ এফ -1 এর মান যদি 0 হয়, তার মানে কি একটা বিষয় মনে, এই যে আমরা এটা এটা একটা জিনিস বুঝতে পারলাম যে যদি আমি এর মান -1 করি, তাহলে এটা কি আসে, তাহলে এটার ফাংশনটা 0 আসে। তার মানে কি এই a-1, হ্যাঁ, এই a সমান সমান -1, এইটা যদি আমরা করি, a সমান সমান -1 যদি ধরি, তাহলে এটাই কিন্তু একটা 0 আসে। তার মানে কি এই পাশে যদি আমরা নিয়ে আসি, এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসি, a+1 সমান সমান 0, তার মানে কি a+1 এইটার একটা উৎপাদক, a+1 কি a+1, তার মানে কি -1 তো এই যে এই পাশে, এর মান -1 এই পাশে নিয়ে আসলে কি প্লাস, তার মানে আমি যে সাইন ধরবো ওই সাইনের বিপরীত সাইনটা হবে এটার উৎপাদক, যে সাইন ধরলে মিলে যাবে তার বিপরীত সাইন হবে কি উৎপাদক। তার মানে কি আমরা এবার পেয়ে গেলাম কি, আমরা পেয়ে গেলাম a+1 একটা উৎপাদক। আচ্ছা, এই পর্যন্ত কারা কারা বুঝতে পারছো? তারা যদি বুঝতে পারো তাহলে লেখো যে জি স্যার বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি, অথবা লেখো গোলাপ ফুল, যারা গোলাপ ফুল পছন্দ করো তারা লেখো গোলাপ ফুল, আর যারা এই পর্যন্ত লিখতে পারছো তারা লেখো যে তাহলে আমরা এটা দেখি, এই যে এটা এরপর বসাবো প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশিমালা, তাহলে আমরা a+1 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 এরকম ভাগ ভাগ করে এইখানে কিছু ভাগ রেখে আমরা এবারে লিখে যাব এটা a+1 একটা উৎপাদক, ঠিক আছে। এখন দেখো a+1 আছে, মাঝখানে আমাদের আর একটা লাইন বানাতে হবে, ভাঙতে হবে, ঠিক আছে। a+1 এইটার সাথে কি গুণ দিলে a কিউব আসে, এইটার সাথে গুণ দিলে a স্কয়ার গুণ দিলে, দেখো a স্কয়ার আর a এটা গুণ দিলে কি a কিউব আসে, a স্কয়ার আর a, ঠিক আছে, a কিউব। এখন দেখো a স্কয়ার আর 1 যদি আমরা গুণ দিই তাহলে কি আসে, a স্কয়ার 1 গুণ দিলে প্লাস a স্কয়ার। এখন এই জায়গা আছে কি মাইনাস a স্কয়ার, তাহলে আমাকে বাদ দিতে হবে, এইটাকে, এইটা তো মাইনাস স্কয়ার না, তাহলে আমাকে এমন একটা আনতে হবে, এখানে প্লাস a স্কয়ার আছে তাহলে -2 দিতে হবে, এখানে একটা a আছে, এখানে তুমি যদি একটা a দাও তাহলে কি হয় -2a স্কয়ার, -2a স্কয়ার। এখন এইটা যোগ বিয়োগ করলে এটা থাকে, দেখো এখন যোগ বিয়োগ করলে থাকে যে এই -2 স্কয়ার থেকে একটা a স্কয়ার যদি প্লাস হয়ে যায় তাহলে -a স্কয়ার থাকে। এখন আমরা আবার এইটার সাথে এইটা গুণ করি, 2a প্লাসে মাইনাসে -2a, প্লাসে মাইনাসে -2a গুণ করলে আমাদের কি আসে 2a। এখন এইখানে আমি 2a পাইলাম, এখানে আছে কত 10-এ, তাহলে আমাদের -2a আছে, আরো -8-এ লাগবে, তাহলে -8 যদি দেই, -8 দিলে দেখো মাইনাসে প্লাসে মাইনাসে -8-এ কিন্তু চলে আসে, প্লাসে মাইনাসে -8, এই যে কিন্তু মিলে যায়। তার মানে আমরা এই যে মিডল টার্ম, এই যে আমরা মিডল টার্ম না, এই যে ভেঙে ফেললাম, এই লাইন থেকে এই লাইন লিখতে পারি, এই লাইন থেকে এই লাইন লিখতে পারি, অবশ্যই এখান থেকে আমরা কমন নিছি, আমাদের একবারে কিন্তু হয়ে গেল। এখন এইটা কমন, এইটা কমন, এইটা কমন, তার মানে কি a+1 এটা কমন নিলে পর কি হয়, দেখো a স্কয়ার -2a -8, এইটা আমাদের একটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এখন এটাকে আবার ভাঙা যায় কিনা, এটাকে আবার ভাঙা যায় কিনা এটা তোমাদের দেখতে হবে যে আসলে ভাঙা যায় কিনা। 4 দুগুণ 8, 4 দুগুণ 8 যদি হয় তাহলে 4 -4, এটা মনে হয় ভাঙা যাবে। তোমরা কি বলো, ভাঙা যাবে? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমি একটু দেখি তোমাদের কমেন্ট গুলো চেক করি।
একটু কমেন্টগুলো চেক করে দেখি। ওকে, আচ্ছা আচ্ছা, ফাংশনে রিপিট করব। ফাংশনে মূল কথা হলো এইটা তোমরা আবার ভিডিও দেখলে পারবা। এই যে মনে করো যেটা আছে, এই যে এস কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10, এখানে ফাংশন এফ এ সমান সমান এটা, হ্যাঁ। এখন এফ এর মান কি দিলে এইটা জিরো হয়ে যায়? -1 দিলে কিন্তু জিরো হয়ে যায়। -1 দিলে কিন্তু দেখবা এই যে -1টা বসালে পর তুমি দেখবা গুণ যোগ বিয়োগ গুণ ভাগ করলে এটা জিরো হয়ে যায়। তার মানে কি, এই যে যেটা যে সাইন আমরা দিব এটা তো আছে এ, এটা মাইনাস সাইন আছে +1, এটা একটা উৎপাদক। তাহলে এই প্রদত্ত রাশিমালা তুমি এটা লিখবা, তারপর a+1 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 মাঝে লিখে এরপর গুণ করবা। এরকম দেখো a স্কয়ার a কিউব, a স্কয়ার, এই যে a স্কয়ার আসলো, এখানে আছে কি মাইনাস a স্কয়ার, এখানে আছে প্লাস স্কয়ার। তার মানে কি আমার আরেকটা -2 a স্কয়ার লাগবে। 2 -2 এ দিলে কি হয়? -2 a স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। এখানে 2 a, এখানে আছে 10 এ, কিন্তু আমার 2 এ মানে কি আরো 8টা এ লাগবে। তখন -8 বসালে এখানে তো এ আছে -8, 8 গুণ করলে 8 এ -8। এটা একটু কঠিন অঙ্ক, তোমাদের অনেকের জন্য একটু কঠিন মনে হতে পারে, বা 2-4টা প্র্যাকটিস করলে যদি একটু কঠিন চলে আসে। এসআইদের এত কঠিন নাও আসতে পারে, তারপরে মনে করো একটা অঙ্কে যদি বাঁধাতে চায়, যদি দিয়ে দেয়, তখন কিছু করার নাই। হ্যাঁ, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, আবার সূত্র পড়বে, আবার সূত্র দিয়েও করা যায়, এটাও ভাঙাও যায়। এখানে এটা অ্যান্সার দিয়ে দিলেও হয়ে যায়, ঠিক আছে। এটা দিয়ে তোমরা আবার ভেঙেও করতে পারো, যদি যদি হয় এ স্কয়ার মাইনাস কত 4 এ মাইনাস প্লাস 2 এ, ঠিক আছে, -8। এই যে মিডল টার্ম ব্রেক, এটা হলো মিডল টার্ম ব্রেক। এই দেখো 4 এ 4 দুগুণ 8, এই দেখো প্লাসে মাইনাসে -8, আর এইখানে -4 এ এখানে +2 এ, এটা বাদ দিলে -2 এ থাকে, এটা মিডল টার্ম ব্রেক। আর এটা তো আছে a+1, তো এখানে দেখো a+1, এটা একটা মিডল টার্ম ব্রেক। এরকম নরমাল একটা অঙ্ক কিন্তু চলে আসতে পারে, এরকম নরমাল অঙ্ক চলে আসতে পারে। তো সেক্ষেত্রে দেখো এটা আমরা কমন নিই, এখানে কমন a-4, এখানে 2 কমন a-4, ঠিক আছে। তার মানে a-4, দেখো a+1 a-4 a+2, এটা হলো উত্তর, ঠিক আছে। এভাবে দেওয়া যায়, আবার এটা রেখে দিলেও হয়। ওকে, না এত কঠিন আশা করি দিবে না, একটা অঙ্ক আমি দিলাম, হ্যাঁ। ওকে, আচ্ছা, এইভাবে আমরা মোটামুটি উৎপাদক বিশ্লেষণ, মান নির্ণয় সব 4টা বীজগণিত আমরা করে ফেললাম। এই অঙ্কগুলো করানো মানে কি, এই অঙ্কগুলো যদি তোমরা ঠিকভাবে বুঝো, তাহলে মনে করো অন্য অঙ্কগুলো করতে পারবা। মডেল টেস্টে আমরা এবার একটু ট্রেনের যে অঙ্কটা দিয়েছে, সেই ট্রেনের অঙ্কটা চলে যায়, চৌবাচ্চার অঙ্কটা চলে যায়, ঠিক আছে। চৌবাচ্চা, ট্রেন, এই অঙ্কগুলো একটু দেখাই। আফরিনা মৌমি আমাকে বলেছিল, তা আমরা আমরা একটু ট্রেনের অঙ্কটায় যাই, হ্যাঁ। আচ্ছা, বলছে কি 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? আমরা একটা বিষয় একটু মাথায় রাখি, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, ট্রেন হলো 100 মিটার, গতিবেগ হলো কত? ঘন্টায় 48 কিলোমিটার, 48 কিমি। তো ওটা কি বলছে যে ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সময় সময় সেতু অতিক্রম করে 30 সেকেন্ড, 30 সেকেন্ড। ওকে, এখন আমাদের বলছে যে তাহলে যে সেতুটির দৈর্ঘ্য কত? সেতুটির দৈর্ঘ্য, এই একটা অঙ্ক তোমরা যদি বুঝো, তাহলে এই ধরনের যত অঙ্ক আসুক তোমাদের কোনো প্রবলেম হবে না। হুম, এখন মনে করো এই একটা সেতু, এই হলো সেতু, হ্যাঁ, সেতু, আর হলো ট্রেন, ঠিক আছে। এখন দেখো এই হলো সেতু, সেতু পার হবে। এখন ধরো এই হলো ট্রেন, ট্রেনের দৈর্ঘ্যটা আমরা জানি না, এই হলো ট্রেন, ঠিক আছে। এখন ধরো এই যে যে ট্রেন, এই যে বগি, এই যে ট্রেন, এই হলো সেতু শুরু, হ্যাঁ, এই হলো সেতু। একটা জিনিস মনে রাখো,
এই ট্রেনটা যখন এইখান থেকে যাত্রা শুরু করবে, এই যে ধরো এই যে সেতুটি পার হবে, এই ট্রেনটা এখানে আসলো, এখানে আসলো, এখানে কাটলো। এখন এই সেতুটি পার হতে কিন্তু তোমার কি লাগবে, ট্রেনের তার নিজের নিজের যতটুকু দৈর্ঘ্য এবং সেতুটির যত দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য মনে করো আমরা জানি না, এই দুইটা দৈর্ঘ্যই কিন্তু কাটানো লাগবে। একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো, এই যে সেতু আমাদের, এই যে মনে করো সেতু, এখানে যদি এইটা যায় বেশ ভালো কথা, এইটা যায়, তো এখন কথা হচ্ছে কি, এই সেতুটির দৈর্ঘ্য কাটানো লাগবে এই পর্যন্ত, সেতুটির দৈর্ঘ্য এই পর্যন্ত, মনে করো এই যে সেতুটি, এই ট্রেনটা এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসলো, আসার পরে কি দেখবা ট্রেনের এই যে এই মাথা পর্যন্ত কিন্তু থাকবে, তখন এই পর্যন্ত আসার পর সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করছে, আসার পরও কিন্তু তার ট্রেনের দৈর্ঘ্যটা কিন্তু এই পর্যন্ত থেকে যাবে। তার মানে কি ট্রেনের দৈর্ঘ্যটাও কিন্তু তার অতিক্রম করলে পরেই, তার মানে কি এই সেতুটি যদি অতিক্রম করতে চায় তাহলে ট্রেন তার নিজের নিজের যে দৈর্ঘ্য আর সেতুর যে দৈর্ঘ্য, এই দুইটা দৈর্ঘ্যই তার অতিক্রম করতে হবে যদি সেতুটি পার করতে চায়। এটা হলো প্র্যাকটিক্যালি চিন্তা করো। এখন গতিবেগ হলো 48 কিলোমিটার। এখন বলছে যে 30 সেকেন্ডে এই সেতুটি পার হয়, কি বলছে সূত্র বলছে 30 সেকেন্ডে। তার মানে কি 30 সেকেন্ডে মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য পার করে। হ্যাঁ, ওকে, আমরা এবার একটু চলে যাই। ট্রেনটা হলো কত, 100 মিটার। এখন গতিবেগ হলো 48 কিলোমিটার। 48 কিলোমিটার মনে করো, 48 কিলোমিটারে কতটুকু আমরা জানি, ঘন্টা, 1 ঘন্টা সমান সমান কত, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। ঠিক আছে, তাহলে তাহলে মনে করো 60 মিনিট সমান সমান কত, 60 গুণ 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড আমরা এটা কিন্তু পেয়ে যাই, করলেই পেয়ে যাই। আর 48 কিলোমিটার হলো কত, 48 কিলোমিটার, 1 কিলোমিটার হলো 1000 মিটার, 48 কিলোমিটার হলো কত, 48,000 মিটার। ঠিক আছে, ছোট করে ফেললাম এটাকে, মানে ভেঙে ফেললাম যাতে আমরা বুঝি। ঠিক আছে, এখন দেখো 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার। কি লিখি, 3600 সেকেন্ডে, তাই না, 3600 সেকেন্ডে যায় হলো 48,000 মিটার। ট্রেনটা কতটুকু যায়, 48,000 মিটার। 1 সেকেন্ডে যাবে কত, 48,000 ভাগ 3600। ঠিক আছে, তাহলে 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে ওই 30 সেকেন্ডে ট্রেনটা কতটুকু যাবে, ট্রেন 30 সেকেন্ডে যাবে উপরে 30। তার মানে কি এখন এটা আমরা কাটাকাটি করে ফেলি, এটা এটা এটা, তো আমরা দেখি কি, এটা দেখি, 3 12 36, 12, 4 12 48, আর 0 0 400, তাহলে 400 মিটার। এই দেখো 400 মিটার, এই ট্রেনটি তাহলে 30 সেকেন্ডে যায় 400 মিটার। 30 সেকেন্ডে যায় কতটুকু, 400 মিটার। 30 সেকেন্ডে যায় 400 মিটার, আমরা পেয়ে গেলাম 30 সেকেন্ডে তাহলে কতটুকু যায়, 400 মিটার। এখন দেখো আমরা জানি যে ট্রেনটি যদি 30 সেকেন্ডে সেতুটি পার হয়, সেতুটি তার এই যে দেখো, এই ট্রেনের দৈর্ঘ্য হলো 100, আর সেতুর দৈর্ঘ্য কত হবে, সেতুর দৈর্ঘ্য, এইটা টোটাল দৈর্ঘ্য কত, টোটাল দৈর্ঘ্য আমরা পেয়েছি 400 মিটার। 400 মিটার, তাহলে সেতুর দৈর্ঘ্য কত হবে, 400 থেকে বাদ দিতে হবে কত, 100। তাহলে আমরা এটা হলো কত হয়, 300। তার মানে কি 300, 100 হলো নিজের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য হলো 300, মোট 400 মিটার এটা পার করে। তাহলে আমরা 30 সেকেন্ডে যেহেতু 400 মিটার যায়, যেহেতু পার করে ফেলে, 100 মিটার দেয়া আছে, 100 মিটার দেয়া আছে, তার মানে কি তোমার এই পুরোটাই কিন্তু, তাহলে আমরা দেখো যদি এটা 300 মিটার যদি বলতো যে, এখানে যদি বলতো যে সেতুর দৈর্ঘ্য দেয়া আছে 300 মিটার, ঠিক আছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে ওই যে 400 মিটার বের হতো, 400 থেকে 300 বাদ দিলে 100 বের হয়ে যেত ট্রেনে। তারপর এভাবে করে তোমার সময়, তারপর গতিবেগ বা যাই কিছু হোক না কেন সবকিছু কিন্তু বের করা যায়। একটা জিনিস এইভাবে করে মনে রাখবা, যে এইভাবে কি বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা একটু দয়া করে কমেন্ট করো। যদি বুঝতে পারো তাহলে লেখো যে জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে।
এবার আমরা চৌবাচ্চার অঙ্কটা যাই। এটা অঙ্কটা সহজ ছিল তোমাদের জন্য, এটা সহজ ছিল। চৌবাচ্চাটা আমি জানি না তোমরা চৌবাচ্চার অঙ্কটা একটু যাই। চৌবাচ্চা অঙ্কটা দেখো, চৌবাচ্চা এই এই একটা চৌবাচ্চা, হ্যাঁ, এই যে মূলত মনে করো একটা চৌবাচ্চা, একটি চৌবাচ্চায় এই একটা নল আর এই একটা নল। তাহলে একটা নলে বলছে কি যে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা একটা 12 ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটা, আর একটা পূর্ণ হয় 18 ঘন্টায়। 18 ঘন্টা। এখন বলছে যে যে 18 ঘন্টায় দুটি নল একসঙ্গে খুলে দিয়ে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে। এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল, এত কঠিন কোনো অঙ্ক আমি এটা দেই নেই, কারণ এখানে তোমরা এএসআই আছো, সার্জেন্ট আছো, যাই হোক অনেক সময় সহজ অঙ্ক দিয়ে দিতে পারে। তো এই ক্ষেত্রে কি করবা, দেখো চৌবাচ্চা, দেখো 12 ঘন্টায়, 12 ঘন্টায় প্রথম নল দ্বারা, তাই না, প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয় এক অংশ মানে কি পুরো অংশ, একদম পুরো অংশটা পূর্ণ হয় কত, 12 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় কত, 1/12 অংশ, ঠিক আছে। আর দ্বিতীয় নল দ্বারা কত, এই যে 18 ঘন্টায়, 18 ঘন্টায় নাকি 14 ঘন্টায়, 18 ঘন্টায়, 18 ঘন্টায় পূর্ণ হয় কত, 1 অংশ। এক এক ঘন্টায় পূর্ণ হয় কত, 1/18 অংশ। তাহলে দুটো নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় কত অংশ, এই 1/12 আর 1/18, এটা লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে আমরা দেখি কি হয়। লসাগু করলে এটা আমরা এখানে লসাগু কত আসে, 36, 36। তাহলে 3 × 36 3, এখানে 2, 18 2 × 36 2, তাহলে 5/36, 5/36। তাহলে এখন দেখো এই যে 5/36, 5/36 অংশ পূর্ণ হয় কত, আহ 5/36 অংশ, আমাদের কথা হচ্ছে 5/36 অংশ পূর্ণ হয় কত, 1 ঘন্টায়। 1 ঘন্টায় এইটা কত পূর্ণ হয়, 1 ঘন্টায়। মানে এই দুটি নল দ্বারা 5/36 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। তাহলে এক অংশ পূর্ণ হয় কত, এক অংশ 36 উপরে চলে যাবে আর 5, এইটাও লিখে দিলেও হয়। আবার কোনো, মনে করো তোমরা যদি এটাকে রাখতে চাও, মানে অন্য ভগ্নাংশ আকারে রাখতে চাও, 5×7 = 30, 5×7 = 35, 5×7 = 35, আর কত, 1, তাহলে কত, এই যে 5/1, ঠিক আছে, 7-এর 5/1। এই ঘন্টা, এত ঘন্টা সময় লাগবে, দুইটা নল দ্বারা এত ঘন্টা সময় লাগবে। এটা সহজ, এটা জাস্ট আর কিছুই না। তাই এটা মনে করো একটা নল বন্ধ করে একটা নল চালিয়ে এভাবে যদি আসে তাহলে একটু কঠিন হয়ে যায়, এটা একটু সহজ অঙ্ক দিয়েছিলাম তোমাদের। তো যাই হোক, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর কোনো অঙ্ক এই ভিতর আছে যে তোমরা পারোনি? আর কোনো অঙ্ক, এরকম কোনো অঙ্ক আছে যে যেটা পারোনি? তাহলে আমি সেই অঙ্কটা করাবো, কারণ আর 2টা 3টা অঙ্ক করাবো, আশা করি এতেই মনে করি তোমাদের হয়ে যাবে। আর কোনো অঙ্ক আছে? আফরিনা মৌমি, কোনটা, আরেকটা এক্সাম্পল কোনটা দিব বলো তো, কোনটার আমি, আচ্ছা একটু দ্রুত কমেন্ট করো, হ্যাঁ দ্রুত কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, লাভ ক্ষতির অঙ্ক, হ্যাঁ। আচ্ছা, লাভ ক্ষতির অঙ্কটায় আমরা একটু চলে যাই। একজনে বলছে লাভ ক্ষতির অঙ্কটায় কি বলছে, যে একটা ঘড়ি, বুঝছো, একটা খুব প্র্যাকটিক্যালি চিন্তা করবা, একদম প্র্যাকটিক্যালি চিন্তা করবা। মনে করো আমি 625 টাকায়, 625 টাকায় কি করছি, একটি ঘড়ি 625 টাকায় আমি, মনে করো আমি বিক্রি করলে, আমি যদি 625 টাকায় বিক্রি করি, তাহলে আমার 10% ক্ষতি হয়, 10% ক্ষতি হয়। 600, এটা কিন্তু বিক্রয় মূল্য, এটা কি বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, এটা কি বিক্রয় মূল্য, ঠিক আছে। এখন এটা তো বুঝতেই পারছো ভাই, আমি 625 টাকায় বিক্রি করছি ভাই, তাতে আমার 10% ক্ষতি হয়ে যায়, 10% ক্ষতি হয়ে যায়। তার মানে কি আমার ক্রয় মূল্য বেশি ছিল, অবশ্যই ক্রয় মূল্য বেশি ছিল। তার এখন মানে কি এই 10% ক্ষতি হয় মানে কি ভাই, 10% ইসে ক্ষতি হয় মানে কি আমার, মনে করো কোনো কিছুর যদি বিক্রয় মূল্য কি
এই 10% ক্ষতি হওয়া মানে মানে আমাদের বুঝতে হবে যদি আমি ক্রয় মূল্য 100 টাকা ধরি তাহলে বিক্রয় মূল্য হলো 90 টাকা। ঠিক আছে, এই 10% ক্ষতি হওয়া মানে কি, আমি ধরি ক্রয় মূল্য ধরলাম ক্রয় মূল্য কত 100 টাকা, ক্রয় মূল্য কত 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত 10% ক্ষতি যেহেতু হয়, বিক্রয় মূল্য কত 100% না, ওই যে 10% পার্সেন্টেজ বলছে 10% ক্ষতি হয় মানে কি 100 - 10, তাহলে বিক্রয় মূল্য হলো কত 90 টাকা। এখন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত, আমাদের ক্রয় মূল্যটা আগে বের করি। ক্রয় মূল্য কত 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত 100/90 টাকা। বিক্রয় মূল্য 625 টাকা, এই যে এটা তো বিক্রয় মূল্য তাই না, 625 টাকা যদি হয় তাহলে ক্রয় মূল্য কত 625, তার মানে কি এটা বাড়বে। এখন দেখো 0 0 কাটলাম, 9 9 এটা কাটলে আমাদের কত আসে, মোটামুটি আমরা একটা করে ফেললাম। যাই হোক, এটা কাটাকাটি আমরা এত সহজে আমরা করি যে 6 2 5 0 এটা রাখি আর 9, এইটা হলো এই টাকাটা। ঠিক আছে, এই টাকাটা হলো আমাদের কত ক্রয় মূল্য। এখন বলছে যে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ। এখন ক্রয় মূল্য যদি 100 টাকা হয় আর 10% লাভে বিক্রয় মূল্য কত হবে 100 + 10, তার মানে বিক্রয় মূল্য কত 110। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা করি, বিক্রয় মূল্য কত হবে আমার 110 টাকায় বিক্রি করতে হবে। 1 টাকা করলে কত হবে 110/100। আর যদি ওই যে বলছে কি 600 এত টাকায় কত করলে কত হবে, তখন এই 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 টাকা যদি ক্রয় মূল্য হয়, এই টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, উপরে 6 2 5 0 আর নিচে 9, এটা করলে পর আমাদের কাটাকাটি দেখি, এটা 0 এটা 0, তারপর এইটা 0 এটা 0 কাটলাম 9, কাটাকাটি করে আমরা দেখলাম যে সেই যেটা যেভাবে আসে এইভাবে তুমি মনে করো, এই যে 6 6 2 5 0 6 2 5 আর গুণ 11 আর নিচে থাকে কত 9। ঠিক আছে, এইটা গুণ করে যাস তুমি এইভাবে বসাই দিলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নাই, এইভাবে বসাই দিলেও হয়ে যাবে। ওকে, তো এটা বুঝতে পারছো কিনা তোমরা? আচ্ছা ঠিক আছে, আফরিনা মৌমি অনেক অ্যাক্টিভ, তারপর আরো কয়েকজনে আমি দেখলাম বেশ অ্যাক্টিভ আছো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা অবশ্যই। যাই হোক, অনুপাত লাগবেই তো। ঠিক আছে, এখন তো মোটামুটি সবই হয়ে গেল, তাহলে আর আমি ভাবলাম যে তোমরা কোনোটা না পারার মতো আছো কিনা। এখন তো অনুপাতটা করি, তারপর অনুপাতটা করার পর এরপর থাকে একটা লসাগু গসাগু। ঠিক আছে, আমরা অনুপাতের অঙ্কটাই গেলাম। আচ্ছা, আমি এমন ভাবে অঙ্ক দিয়েছি যে প্রত্যেকটা মডেল টেস্ট যদি দাও, তোমার এই মডেল টেস্ট দিতে দিতে তোমার সিলেবাস বা অন্যান্য প্র্যাকটিস বা পরীক্ষা প্র্যাকটিস হয়ে যাবে। দুটি সমান মাপের গ্লাস আছে শরবত, ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত 3/2, আর একটা দ্বিতীয়টায় 5/4। আচ্ছা, এটা হলো কি, এই যে ধরো দুটো গ্লাস আছে, এই যে দুটো গ্লাস, এই যে দুটো গ্লাস, ঠিক আছে, দুটো গ্লাস আছে বুঝছো। এখন বলছে যে ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত, হ্যাঁ পানি ও সিরাপের অনুপাত হলো 3/2। আচ্ছা, এই হলো মনে করো 1 2 3, এইটা হলো কত পানি, পানি, আর বাকি যে দুইটা আছে এটা হলো সিরাপ। মানে বুঝতে পারছো, এই যে 1 2 3, 3 অনুপাত হলো কি পানি, আর এখানে এই যে 2 অনুপাত হলো সিরাপ। ঠিক আছে, আবার একটা কি বলছে যে দ্বিতীয় গ্লাসে পানি এবং সিরাপের অনুপাত হলো, পানি হলো 1 2 3 4 5, এই হলো পানি, এটা হলো কত পানি, পানি আছে কত 5, আর সিরাপ আছে কত হলো 1 2 3 4, সিরাপ আছে হলো, সিরাপ হলো 4, সিরাপ কত 4, মানে এই অনুপাতে ভাগ করছে বুঝছো। এই যে একটা, এই প্রথম শরবতে পানি আছে 3:2, এই যে 2, এই যে 2 ভাগ পানি, এই যে 2 ভাগ হলো সিরাপ আর 3 ভাগ হলো পানি। আর দ্বিতীয়টায় আছে কি দেখো 5 ভাগ পানি 4 ভাগ সিরাপ। এখন আমরা একটু এটা ভগ্নাংশে চলে যাই, যে
ভগ্নাংশে গেলে দেখো এখন টোটাল পানির অংশ কত, পানি আছে কতটুকু বলো তো? পানি আছে হলো দেখো টোটাল কয়টা ভাগ, টোটাল ভাগ হলো কত, 3 আর 2 5, মানে এটা 3 আর 2 5, 5-এর কত ভাগ পানি আছে, 5-এর 3 ভাগ। এটা বুঝতে পারছো? এটা মানে হলো টোটাল এই যে অনুপাতের যোগফল নিচে, এরপর পানি, ঠিক আছে? এটার টোটাল পানি আছে কত, 5-এর 3। আর সিরাপ আছে কত দেখো, সিরাপ আছে কত, 5-এর 2, 5-এর 2। আর এই পাশে দেখো মোট হলো কত, টোটাল 9, 5 আছে 9, 9 ভাগে পানি আছে কতটুকু দেখো, 9-এর 5। আর সিরাপ আছে কতটুকু দেখো, সিরাপ আছে হলো 9-এর 4, 9-এর 4 আর 9-এর 5। ওকে, আমরা এখন ভগ্নাংশ পেয়ে গেলাম। এখন পানি পানি আমরা যোগ করি, এই একটা পানি, এই একটা পানি আর এই একটা পানি, টোটাল যদি দুইটা গ্লাস মিক্স করি তখন এটার অনুপাত, পানি এবং সিরাপের অনুপাত কতটুকু হয়, এটা আমরা এই করলাম। এই যে দেখো এখন পুরো ভগ্নাংশ নিয়ে আসলাম, তাহলে এইটা আর এইটা আমরা মিক্স করি। এখন পানি পানি আমরা যোগ করি, পানি যোগ করলে কতটুকু হয়, ঠিক আছে? পানি যোগ করলে কতটুকু হয় দেখি, পানি কতটুকু হয় দেখি। পানি আসে 3/5 প্লাস 5/9, 5/9, ঠিক আছে? এখন এখানে দেখি 5 নং 45, ঠিক আছে? 5 নং 45, 9 3 নং 27 প্লাস 5 নং 45, 5 5 25, 25 আর 27 কত হয়, 25 আর 27 হলো 25 25 50, 52, 52/45, 52/45 এটা আসে, ঠিক আছে? 52/45 অংশ আসে হলো কি, পানি। 52/45 অংশ আসে কি, পানি। আর সিরাপটুকু কত দেখি, সিরাপ আসে কতটুকু, সিরাপে হলো কত দেখো, 2/5 যোগ 4/9, তাহলে এটা আসে কতটুকু দেখি, এটা আসে 45, 5 নং 9 দুগুণ 18, 5 নং 45, 4 5 20, হ্যাঁ? এই আমরা লসাগু করলাম, 5 নং কত, 5 নং 45, 4 5 20, 18 আর 20 কত, 18 আর 20 হলো কত আসে দেখো, 38, 38, আর এখানে হলো কত, 45। এখন আমরা এই যে দেখো সিরাপের ভগ্নাংশটা পাইলাম, সিরাপ আছে কত, 45/45 38 ভাগ, আর পানি আছে কত, 45/52 ভাগ, ঠিক আছে? 45/52 ভাগ আছে এই। এখন আমরা এটা লিখে ফেললাম, তাহলে পানি পানি এবং সিরাপের অনুপাত কত আসে, সিরাপ একটা হলো 52/45 অনুপাত 38/45। দুইটাই যেহেতু 45 আছে, আমরা 45 দিয়ে উভয় পক্ষকে গুণ দিলে কাটাকাটি হয়ে যায়, উভয় পক্ষকে গুণ দিলে মানে নিচ থেকে আমরা উঠাই দিই, সমান 52/38। তাহলে পানি কত, 52, আর সিরাপ হলো কত, 38। এখন এটা আমরা আরো একটু 2 দিয়ে ভাগ দিয়ে আমরা ই করে ফেলতে পারি, 2 ভাগ দিয়ে করে ফেলতে পারি, 2 ভাগ দিয়ে আরো কমাই ফেলতে পারি, কত হয়, 26 দুগুণ 52 আর 19 দুগুণ 38। তাহলে পানি এবং সিরাপের অনুপাত কত, 26 ইন্টু 19, 26 ইন্টু কত, 19। তো এইভাবে আমরা ই করে, আচ্ছা শরবত খাওয়া দরকার, হ্যাঁ খুবই। বাবলু আহমেদ কিন্তু একটা চমৎকার কথা বলছো, ঠিক আছে? ওর কথায় রিয়াক্ট দেওয়া দরকার সবার, হ্যাঁ? যে আসলে গরম, যে গরমে তোমাদের ক্লাস নিচ্ছি, আমার মনে করো মাথায় হ্যাং হয়ে যাচ্ছে, বাট তোমাদের জন্য চেষ্টা করতেছি। আসলে না নিয়েও পারতাম, এটা আমি স্ক্রিন রেকর্ড করেও এটা দিয়ে দিতে পারতাম, সবাই বুঝতো, কিন্তু তারপরে ভাবি যে একটু অ্যাক্টিভ হও তোমরা, আমি একটা ক্লাস নেই, যদি তোমাদের কোনো লাভ হয় আর কি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে আর না কথা বলি। তোমাদের যে অঙ্কগুলো, তোমরা যে অঙ্কগুলো পারবে না, তোমরা যারা নতুন ভর্তি হয়েছো এ পর্যন্ত মডেল টেস্ট, এটা যদিও ফর্মালি নতুন ভাবে শুরু করার জন্য এটা ছিল প্রথম মডেল টেস্ট, কিন্তু ওভারঅল কিন্তু গণিতের কয়েকটা পরীক্ষা গিয়েছে আগের ব্যাচগুলো, সেই অঙ্কগুলো তোমরা দেখবা, কোনটা কোথায় পারছো না তোমরা আলোচনা করবা গ্রুপে, তোমরা মানে কি বলবো, যে ভালো আলোচনা করবা, কোনোটা না পারলে বলবা, আশা করি কেউ না কেউ তোমাদের হেল্প করবে, আর আমি তো আছিই। আগামীকাল তোমাদের বাংলা ডে, বাংলা ক্লাসটা খুব ভালো করে পড়বা। তোমরা যারা নতুন ভর্তি হবা, আমি বারবার বলছি, নতুন যারা আসবা, সামনের দিন মানে কাছাকাছি রুটিনে কোন মডেল টেস্টটা আছে সেই সাবজেক্টটা তোমরা পড়বা, সেই ফোল্ডারে, গুগলের সেই ফোল্ডারে যাবে, তারপর সেখান থেকে পড়বে। এরপর বাকি
আগের ফোল্ডারে আগে কি পরীক্ষা হয়েছিল সেগুলো তোমরা সেটা রিকভার করে ফেলবে, যে কি হবে এরপরে নতুন করে অবশ্যই 10টা মডেল টেস্ট তো হবে, এরপর নতুন করে আবার প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবে। কারণ একটা দুইটা কেবল দুইটা একটা বা দুইটা মডেল টেস্ট হয়েছে, এরপরে বাংলা হওয়ার পর আবার বাংলার সময় কি পুরো বাংলাটা তুমি রিভিশন দেওয়ার সুযোগ পাচ্ছ, এরপরে আবার জিকে মেন্টাল অ্যাবিলিটি পুরো একটা রিভিশন সহ মডেল টেস্ট সবকিছুই তোমরা কিন্তু পাবে। তো ভালো করে পরীক্ষা দাও, ভালো করে প্রস্তুতি নাও, পড়াশোনা করো। আর ব্রাজিল সাপোর্টার কারা কারা আছো দয়া করে কমেন্ট করো। হ্যাঁ, ব্রাজিল সাপোর্টার কারা কারা আছো, আজকে আজকে খেলা হবে, আজকে ব্রাজিলকে আজকে আমি হল্যান্ডের দলে, ঠিক আছে, আজকে আর্লিং হল্যান্ড কি করবে সেটা দেখতে হবে। তবে আমি চাই ব্রাজিলও টিকে থাকুক, আর তোমরাও পড়াশোনা করো, ঠিক আছে, ভালো করে। আচ্ছা, সবাই অনেক অনেক ভালো থাকো। হ্যাঁ, ব্রাজিল না হারুক, ঠিক আছে, ব্রাজিল না হারুক এটাও আমি চাই, ব্রাজিল না হারুক, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, কেউ যদি ভর্তি টর্তি হও, ঠিক আছে, সবাই আম, তোমার বন্ধু বান্ধব কেউ যদি ভর্তি হয়, তোমরা অবশ্যই আমার কথা বলবা, আশা করি তোমাদেরও ভালো হবে, তারাও ভালো প্রস্তুতি নিতে পারবে, অবশ্যই আমারও কিছু হবে। ওকে, আজকে দেখা হবে, কথা হবে, ঠিক আছে। ওকে, সবাই পড়াশোনা করো, কালকে বাংলা পরীক্ষার জন্য রেডি হও, পড়াশোনা করো। আর এখন এসুরেন্স বই বা অন্যান্য বই নিয়ে বাংলা বাগধারা, এক কথা প্রকাশ বা অন্যান্য বিষয়গুলো পড়ো। অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আচ্ছা, আফরিনা মৌমি কি বলছো তুমি, প্লিজ স্যার পিডিএফ দিয়েন। কিসের পিডিএফ? পিডিএফ তো বাংলার আহ, আচ্ছা, এটা তুমি মেসেজে বলো, মেসেজে আপনি মৌমি বলিও কি পিডিএফ কি। ওটা মোটামুটি আমি সব আপডেটেড করে দিচ্ছি, হ্যাঁ, মোটামুটি আপডেট করে দিচ্ছি, বাংলার প্রস্তুতি নাও কালকে, হ্যাঁ। ওকে।